অন্যরকমভাবে ভেবে দেখতে হবে, রিভাইজ করতে হবে, খতিয়ে দেখে। এবং এই ছেলেটাকে যে একটা একটা চরম বেয়াদবি করেছে, যা একটা রাষ্ট্রকে একটা জাতিকে ছোট করেছে নির্লজ্জভাবে, যে ওখানে ইনভাইটেড ছিল না, তাকে সে ওখানে মঞ্চে গিয়ে পরিচিত হয়েছে সবার সামনে, তাকে এটার জবাবদিহিতার আওতায় আনতে হবে কোনো না কোনো ফর্মে, যে সে ওখানে কোন সাহসে এবং লজ্জায় ওখানে গেছে। প্রফেসর ইউনূসের ব্যাপারে ওখানে অনেকগুলো প্রতিবাদ হয়েছে, তার বিচার চেয়েছে ওখানকার স্থানীয় আওয়ামী লীগ এবং আওয়ামী ফ্যাসিবাদের যারা বেনিফিশিয়ারি ছিল সেই গোষ্ঠী। যে কোনো মানুষের মিছিল মিটিং প্রতিবাদ করবার অধিকার আছে। প্রফেসর ইউনূস একজন রাজনৈতিক দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে, তাই এটাকে আমি মনে করি যে এটা আইনগতভাবে একটা বৈধ কাজ। আওয়ামী লীগ সহ যে কারো ওখানে প্রতিবাদ করবার সুযোগ আছে, এবং তারা যেহেতু আমেরিকাতে থাকেন, আমেরিকার আইন মেনেই তারা এই কাজটা করেছেন জাতিসংঘের সামনে। এবং শুধু এই সময় না, বিভিন্ন সময় ওখানে বিভিন্ন দেশের সরকার প্রধানরা যখন যান, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দাবি দেওয়াতে সারা পৃথিবীর মানুষ ওখানে যার যার রাষ্ট্রের ব্যাপারে তারা প্রতিবাদ করেন, তারা ওখানে মানববন্ধন করেন, স্লোগান দেন। এই ঘটনাগুলো ঘটেছে এবং এটা নিন্দনীয় কিছু না, এটা হতেই পারে, যে কারো এটা করবার রাইট আছে বলে আমরা মনে করি। সংবিধান সংস্কার সংকলন হয়েছে, সংবিধান নামক একটা আইনের বইয়ের সংকলন হয়েছে। অতএব পরিবর্তনটা যেখানে দরকার সেটা হচ্ছে একটা ছোট্ট 5-7 পৃষ্ঠার সহজ ভাষায় সাধারণ মানুষের বোধগম্য একটা সামাজিক চুক্তি করা দরকার, যে রাষ্ট্র কি, রাষ্ট্রের নাগরিক কি, কার কি দায়িত্ব কর্তব্য আছে, কে কোনটা পালন করবে, এবং সেটাই সংবিধান আকারে মানুষের কাছে প্রমোট করতে হবে যেন সবাই বোঝেন। এবং এইটা হতে হবে মানদণ্ড। বাংলাদেশে যত আইন হবে, কানুন হবে, বিধিনিষেধ হবে, নীতিপত্র তৈরি হবে, প্রত্যেকটা হচ্ছে এই ছোট্ট সংবিধান নামক বইয়ের সাথে মিলায় পড়তে হবে, যে এটার সাথে মিলছে কিনা অথবা সাংঘর্ষিক। সেই জায়গাতে হলো যে একটা বিতর্কের মধ্য দিয়ে এই সংবিধানটা প্রণয়ন করা দরকার। ইতিমধ্যে আমরা স্বাগত জানাচ্ছি যে ডক্টর আলী রিয়াজকে দিয়ে একটা সংবিধান সংশোধন করবার কমিটি গঠন হয়েছে। আমরা আশা করছি যে এটা অল্প সময়ের ভিতরে আরও সদস্য নেওয়া হবে, এবং তারা দেশের রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতা, নাগরিক কমিটি এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে পরামর্শ করবেন, করে তারপরে একটা ড্রাফট তারা জাতির সামনে প্রস্তাব করবেন তর্ক বিতর্কের জন্য, এবং এটা একটা রূপান্তরিত প্রক্রিয়ায় জাতীয় ঐক্য। সেটাকে কোনো ফ্রেমে ফেলা যায় না। গণ অভ্যুত্থান অথবা এরকম একটা বিপ্লবী পরিবর্তনের চরিত্র হচ্ছে এটা সংবিধান মেনে হয় না। তো তাই অনেকেই বোধহয় এই প্রশ্নগুলো বারবার করে বোঝার চেষ্টা করছেন যে একটা বিপ্লব টাইপের কিছু হয়ে গেল, আবার এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সমুন্নত রাখবার শপথ নিলেন, তাহলে এটার সাথে একটা কন্ট্রাডিকশন আছে কি না, এবং এটা করবার মধ্য দিয়ে আগের সংবিধান বৈধ থাকলো কি থাকলো না, এই প্রশ্নগুলো বারবার আসছে। আমরা বারবার একই কথা বলেছি যে পরিবর্তন যেটা হয়ে গেছে সেটা সংবিধান দিয়ে জাজ করবার কোনো প্রশ্ন নাই, সুযোগ নাই। এই জুলাই আগস্টের পরিবর্তনের বৈধতার জায়গা হচ্ছে দেশের ছাত্র জনতা, আপামর মানুষ, যারা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে গত 16-17 বছর ধরে। এটার একটা চূড়ান্ত পরিণতি আসছে গত 5ই আগস্টে, এবং এই পরিণতি হচ্ছে এইটার লেজিটিমেসি, এইটার বৈধতার জায়গা। এখানে 1400+ তরুণ যুবক দেশের মানুষ, সাধারণ মানুষ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আমরা পত্রিকায় দেখলাম যে প্রায় 23,000 মানুষ আহত হয়েছেন, 600-র উপরে বেশি তরুণ সাধারণ মানুষ ইদার আংশিক অথবা পূর্ণাঙ্গভাবে অন্ধ হয়ে গেছেন। আমরা শত শত মানুষ দেখলাম যাদের হাত পাও কেটে ফেলতে হয়েছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হয়েছে। এটাই হচ্ছে এই পরিবর্তনের বৈধতা। যেহেতু একটা প্রসেস ফলো করে শপথ দেওয়া, একটা আনুষ্ঠানিকতা করতে হয়, এই আনুষ্ঠানিকতা ছাড়া সংবিধানের এখন আসলে কোনো বাস্তবতা নাই। বাংলাদেশে এখন অনেক কিছু হচ্ছে যা সংবিধান মেনে হচ্ছে, আবার অনেক কিছু হচ্ছে যা সংবিধান মেনে হচ্ছে না। তাই একটা হাইব্রিড রেজিম বলতে হবে। এটা বিপ্লবী সরকার না, এটা পরিপূর্ণরূপে গণ অভ্যুত্থান করেছে, সব কিছু টপল করে দিয়েছে, তেমনও না। এটা সিম্পলি একটা শেখ হাসিনার পতন হয়েছে, শেখ পরিবারের পতন হয়েছে, এবং গত 16 বছরের যে অনির্বাচিত ম্যান্ডেট ছাড়া সরকার ছিল সেই সরকারের পতন হয়েছে। অতএব এই সরকারটাকে আমি দেখি একটা হাইব্রিড রেজিম হিসাবে, যেখানে